অর্থনীতি এমন একটা জিনিস, এটা প্লাস্টিকের সাপ, এটাকে আপনি যতই বাড়িয়ে দেবেন সে আবার জাম মারবে। আজ আমি সরকারের সমালোচনা করতে চাচ্ছি না কেন, আমি চাচ্ছি যে আমরা তো একটা জায়গায় আটকাইছি, আমাদের তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরছি। যেটি খন্দকার রুহুল আমিন সিআইপি বলছিলেন যে বাজেট অনেকটা তৈরি হয়ে গিয়েছে, যে বিশেষ করে আমাদের মস্তিষ্ক প্রসূত যেটি 95% হয়ে গেছে, আর হয়তো 5% এটি থাকে, সেখানে আসলে আলোচনা বা পরামর্শ সেটা কতটা কার্যকরী, বা এই বাজেট কি আমরা গতানুগতিক বাজেট হিসেবে ধরে নেব কিনা, এরকম নানা বিষয়গুলো তিনি খোন্দকার ভাই আজকে যেভাবে কথা বলেছে, কোনো কথা যে মান, সেটা আমি বেশ গর্বিত বোধ করছি। এবং উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সরকার যদি কালেকশন করতে চায়, কিন্তু এখন আপনার থেকে একটা শব্দ ধার করব। আপনি বলেছেন যে আমাদের উর্বর মস্তিষ্ক থেকে, আমার আপার আশেপাশে উর্বর মস্তিষ্ক কেউ নাই, দামি সবগুলো আছে। আর যদি আপনার সামনে বললাম যে আপনারা একটা পরীক্ষা নেবেন, একদিকে আমি পরীক্ষা দেবো, একদিকে ওনারাও পরীক্ষা দেবে, ওপেন চ্যালেঞ্জ, তো সো এই রাইট জায়গায় রাইট লোক নাই। এবং আমার মুরব্বী, আমি তো আমার মুরব্বীকে অপমান করতে পারবো না। একটা মেজর জেনারেল কী করে প্ল্যানিং মিনিস্টার হয়? ওকে, মাই ফ্রেন্ডস আর মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মাহফুজরা। তো সো আপনার এই আজ আমি সরকারের সমালোচনা করতে চাচ্ছি না কেন, আমি চাচ্ছি যে আমরা তো একটা জায়গায় আটকাইছি, আমাদের তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। সো এখান থেকে বেরিয়ে আসতে গেলে এখনই আজকে কোনো টকশোতে হয়তো এটা বলা হয়নি যে আমার বড় ভাই এনবিআরের সম্মানিত চেয়ারম্যান, সো উনি যেটা বলেছে $1 লাখ সব 60 টাকা বাড়লেও প্রপার চ্যানেল দিয়ে ডলার আসবে না, সেটার কারণ আমি বললাম। তবে উনি একটা চমৎকার কথা বলছেন যে আমাদেরকে বারবার গভর্নর বুঝাইছে যে আইএমএফের চাপে আমরা ডলারকে মার্কেটে নিতে পারবো না, ক্রলিং পেগ মেথডটা নেব। তো ক্রলিং পেগ মেথডটাকে একটু জনগণকে বলি, আপনি ডিকশনারি খুলেন। ক্রলিং পেগ মানে হচ্ছে এই মেথড অফ ম্যানিপুলেটিং কারেন্সি রেটস, মানে রেঞ্জ অফ রেটস রেখে আর কি, মানে গোজামিল, আপনার জন্য এক রেট, ওনার জন্য এক রেট, বইচানার জন্য এক রেট, গার্মেন্টস ওয়ালার জন্য এক রেট। কিন্তু এই গোজামিল দিয়ে তো অর্থনীতি চলে না। অর্থনীতি এমন একটা জিনিস, এটা প্লাস্টিকের সাপ, এটাকে আপনি যতই বাড়িয়ে দেবেন সে আবার জাম মারবে। সো এখানে আমাদের যারা অর্থনীতি পড়াশোনা করেছেন ইনারা ভুলে গেছেন। সালমান ভাইকে তো মাফ করে দিলাম, বয়স 10 বছর বেশি, উনি বলতেছেন যে ইয়া বাড়ালে আপনার ডলারের দাম বাড়ালে ইনফ্লেশন কমবে, এটা ঠিক উল্টো। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, যেটা আমি খুব ওয়ারিড, সেটা হচ্ছে যেটা আমি সবসময় চিল্লাইছি, আপনার যদি মনে পড়ে 2, 3, 4, 5 বছর আগে যখন 6-9 করতেছিল, আমি বলছি আমরা সবসময় ইন্টারেস্ট রেট বাড়াইছি ডিপোজিট আনার জন্য, সঞ্চয়ের জন্য, আবার সবসময় ইন্টারেস্ট কমাইছি। কিন্তু এই 6-9 করে কয়টা ইন্ডাস্ট্রি হয়েছে বাংলাদেশে, আমি গভর্নর সাহেবকে একটা লিস্ট চাই যে আমরা 6-9 মধ্যখানে কী হয়েছে, মধ্যখানে আমরা 6 টাকা দিয়ে ব্যাংকে টাকা রাখি নাই। আরেকটি জিনিস আপনার মাধ্যমে এখানে বলা দরকার বাজেটে, সেটা হচ্ছে যে উনি জানে যারা সত্যিকার ওনাদের মতো ব্যবসায়ী 100% মার্জিন দিয়ে ব্যাংক ওদের ডলার দিচ্ছে না, চেহারা দেখে দেখে ডলার দিচ্ছে। বেশ কয়েকটা ব্যাংক একটার নাম নিচ্ছে, শুধু বেসিক ব্যাংক, ম্যানেজমেন্টকে লিখেছে যে তোমরা আমাদেরকে 100% যারা ডলার দিচ্ছে ওদের এলসি খুলতে দিচ্ছ না কেন? কারণ হচ্ছে তাহলে হচ্ছে কি, ওরা তো টাকাটা এখন দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের ব্যাংকের লিকুইডিটি বেড়ে যাচ্ছে, এখন এলসি খুলতে না দিলে চেহারা দেখে দেখে খুললে এটা। আরেকটা মজার চুরি আছে, এনবিআর চেয়ারম্যান বলবো যে পারভেজ সাহেব সিসিং ফাপ করে দিল। আমার কোনো সমস্যা নাই, আমি তো কি বলে পাওয়ারফুল মানুষ, আমি 10% 5% খাদ্যদ্রব্যের জন্য 10,000 কোটি টাকার এলসি খুলব। এলসি খোলার পরে আমার সাপ্লায়ারকে বলবো আমি ইউ পাস করবো, তার মানে আমার এলসিটাকে 3 মাসের জায়গায় 60 ডেজ, 90 ডেজ, 180 ডেজ আপনি বাড়াই দিলেন টাইম। তারপর আপনি আরেকটা ব্যাংকে, চাইনিজ ব্যাংকে বললেন তুমি এত ডিসকাউন্টটা আমার থেকে এলসিটা কিনে নাও, তারপরে এবার আপনি আরও 6 মাস বাড়ালেন। তারপরে আপনার সাপ্লায়ার ক্রেডিটের কথা বাদ দেন, তারপরে যখন হবে অতদিনে কিন্তু আমি আবার 20,000 কোটি টাকার হয় বন্ড ছাপিয়ে অথবা 20,000 কোটি টাকার আরেকটা লোন নেব, আরেকটা লোন নিয়ে আমার এই ব্যাংকে 10, 20, 30, 40% দিয়ে আবার টাকা রাখবো। তাই যতক্ষণ পর্যন্ত আপনি ওই যে ডেফার্ড এলসি পিরিয়ডটাকে কমিয়ে আনবেন না, ডেফার্ড এলসি যতক্ষণ পর্যন্ত ইউপাস এত সস্তা থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাজেট করে আপনি তলানিতে কিচ্ছু খুঁজে পাবেন না। তো সেই জন্য আপা যেন এটা বুঝে, এটা আমি আপাকে দোষ দিতে পারতেছি না, আপা তো এত কারুকার্য বুঝবে না যে ডেফার্ড এলসি 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ, 180 ডেজ, তারপর ওটা ইউ পাস করে অন্য ব্যাংকে ডিসকাউন্ট করে চাইনিজ ব্যাংক কিনে দিলাম। আর আপনি তো পারতেছেনই,
যে সাপ্লাইজ ক্রেডিট করে সব টাকা বিদেশে পার করতে। এবার বাজেট এই জিনিসগুলোর দিকে দৃষ্টি দেবে। সেই জন্য জীবনের ঝুঁকি নিয়ে, মান সম্মানের ঝুঁকি নিয়ে আপনাদের স্টুডিওতে মাকে অত্যন্ত করুণ অবস্থায় রেখে এসে আমি এই কথাগুলো বলতে আসছি বিবেকের তাড়নায়। আপনার কাছে যদি জানতে চাই, আপনি গরিব বান্ধব বাজেটের কথা বলেছেন, সেখানে নিম্ন আয়ের বা মধ্য আয়ের যারা মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ, তাদের জন্য আসলে কি ধরনের প্রস্তাবনা থাকে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হচ্ছে, আমি সময়টা শেষ হয়ে এসছে, এখন প্র্যাকটিক্যাল কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমার সিআইপি ভাই যা বলেছে এগুলো দ্বিমত করার, রিপিট করার, এনবিআর সাবেক সম্মানিত চেয়ারম্যান যা বলেছেন রিপিট করার কোনো প্রয়োজন নেই, বাট আই শুড বি কনস্ট্রাকটিভ নাও। প্রথম কথা হচ্ছে, কেমন বাজেট চাই বা এবারের বাজেট থেকে প্রত্যাশা কী, এই প্রশ্নটা যদি আপনি করেন, গরিব বান্ধব বাজেট, জনবান্ধব, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ। আই ওয়ান্ট টু কাম টু দ্য পয়েন্ট ফর দ্য প্রাইম মিনিস্টার। আপনার বাসায় ফ্ল্যাটে যে দারোয়ানটা থাকে, যার বেতন 8,000 টাকা, যে 2টা চাকরি করে 16 ঘন্টা, গার্মেন্টসের মেয়েরা, তবে না আমি 8,000 থেকে 14,000 টাকার মধ্যে এই স্ল্যাব ইনকাম লেভেলে যারা আছে, আমি তাদেরকেই দিকে দেখতে বলছি। সোশ্যাল সেফটি নেট চিল্লাচিল্লি করে ওটা 3% ছিল, এটা বেড়েছে, এটাকে অনেক বাড়াতে হবে। উনি বলেছেন, আমি আবার ক্লিয়ারলি উচ্চারণ করলাম যে বাজেট কার জন্য। আমার এই ভাই টেক্সটাইল নেতা, কিন্তু উনি ঝেড়ে কাশছেন না, যে উনি যে একভাবে বলছেন যে ওনারা পারতেছেন না, ওনারা মরে যাচ্ছেন, কারেক্ট। কিন্তু আমরা একসময় বলতাম যে গ্রাম ছেড়ে শহরে, এখন অনেক মানুষকে শহর ছেড়ে গ্রামে চলে যেতে হচ্ছে। আবার ওই গ্রাম থেকে আসা অনেক লোক, আমার এই ভাই পারে নাই, উনি ব্যর্থ মানুষ। কিন্তু দেখেন, একেবারেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসে গার্মেন্টস করে এত বড় বড় প্রাডো চালাচ্ছে, রেঞ্জার চালাচ্ছে, গুলশান বনানীতে যেই বাড়িগুলো হয়েছে, এগুলো তো গার্মেন্টসের মালিকদেরই হয়েছে। তাই গার্মেন্টস সেক্টর যদি একেবারেই দলিত মথিত থাকতো, এটা। এখন প্রশ্ন হচ্ছে, সেগমেন্টটা কি? আমি অলিগার্ক বলে একটা শব্দকে দেশে প্রচলিত করেছি। সো আমি বুঝাতে চাচ্ছি, যাদের 30,000 কোটি টাকা লোন নিয়েছে, 10-20,000 কোটি টাকা নিয়ে বিদেশ দুবাই চলে গেছে, সো এই ধরনের যদি আপনারা 2,000 লোকের, পাকিস্তান সময় আমরা 22 পরিবার বলতাম, এখন 2200 পরিবারের 22,000 পরিবার হয়েছে। হ্যাঁ, 22,000 পরিবার। আমি অত চা না ভাই, আমি নাম নিতে পারতেছেন। এখন লার্জ ইউনিটগুলো ওরা কত টাকা ট্যাক্স দেয়, প্লিজ এটা পাবলিশ করুন তো। সো এটা কত টাকা দেয়, আর ট্যাক্স নেট বাড়াতে হবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমরা কি বলি, পিরামিডের টপের লোকরাই 90% ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এটা। এবং মোহিত সাহেবের কথায় যে আপনার এই শেয়ার মার্কেটে যারা, ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্টে ওখানে এমন এমন লোকজনের নাম আছে, ওখানে আমাদের হাত যায় না, যেতে পারে না। এখন আমি যে জিনিসটা বলতে চাই, উনি এটা ঝেড়ে কেসে বলতেছেন না যে উনি ব্যর্থ একজন মানুষ। উনি লোন নেবেন, আবার লোন নেবেন, তারপরে রিশিডিউলিং করবেন 2.5%, 5% দিয়ে। আপনাকে মানাটা করছে কে? আপনি 3 বার কিস্তি না দিলে আপনার কি হয় বলতেছেন। তো ওই যে যারা অলিগার্ক, হ্যাঁ, তো অলিগার্করা তো 30 বার লোন দিচ্ছে না, 2.5%, 5% দিয়ে রিশিডিউল করতে থাকেন। দরকার হলে রাজনীতি শুরু করে। শিডিউল করছে না ঠিক মতো, আপনার আমাদের বিভিন্ন যে ব্রাঞ্চ ম্যানেজাররা করছে না, হ্যাঁ, তারা বলে যে হেড অফিসে গেলে আমাদের ফিরিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। এইবার আপনি 100% দিয়েও কতগুলো জেনুইন ব্যবসায়ী কিছু মাল আনতে চাচ্ছে, ওদেরকে এলসি দিচ্ছে না। তো এখানে হচ্ছে কি, তাহলে যারা রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিচ্ছে চূড়ান্তভাবে, যারা লুট করছে, যাদের নাম নিতে ভয় লাগে, তো ওই ওদের কথাটা আপনি ঝেড়ে কাটতেছেন না। আপনি শুধু আপনার মতো লোক যারা বারবার রিশিডিউলিং, তারপরে কোর্টে গিয়ে একটা স্ট্যাটাস কো দিয়ে দিলেন, তারপরে গিয়ে বলবেন যে আদালতকে যে এটা তদন্ত করা যাবে না, এই ক্যারিকেচার না শিখলে আপনাকে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করবেন। আমি এখনও একজন বিজনেসের প্রফেসর হিসেবে বলতে চাই, আপনি তাড়াতাড়ি জিনিসপত্র গুটান এবং ডু সামথিং এলস। আরেকটা কথা হচ্ছে যে বাজেটে বরাদ্দ আমি এরপরে যেটা চাই সেটা হচ্ছে, আমার 28 থেকে 30 লক্ষ ছাত্র আছে, মাস্টার ডিগ্রি হোল্ডার, বেকার। তো আপনি এবারের বাজেটেতে আমি ওই গরিব বলতে চাই না,
8 থেকে 16,000 টাকা যারা ইনকাম করে তাদের দিকে তাকাতে হবে। সোশ্যাল সেফটি নেটকে 8-9% নিয়ে যেতে হবে। তারপরে আপনার এই ট্যাক্স, যদি উনি যেরকম বলছে আরও সৃজনশীল ট্যাক্স কাঠামো করা যায় কিনা সেটা দেখতে হবে। তারপর একটা চাঙ্ক আপনার ইনভেস্টমেন্ট করতে হবে জব ক্রিয়েশনের জন্য। প্রত্যেক ঘরে ঘরে একটা ছাগল দেওয়ার চাইতে প্রত্যেক ঘরে ঘরে একটা চাকরি দিতে যদি আমরা পারি, এখন আপনি ইনকাম বৃদ্ধি না করে কি করে অর্থনীতিকে সজাগ করবেন? আমি মনে হয় বাজেট যেসব আমলারা করছে, আমার ছোট ভাইরা, তো এই সেই সচিবরা, টকবগে সচিবরা, তো তাদেরকে আমি তো আর তো এবিসিডি করে কিছু বলা যায় না। এখন জনগণকে চিল্লাতে হবে, জনগণকে কানতে হবে, তাহলে মা দুধ দেবে। থ্যাংক ইউ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।